শেখ হাসিনাকে ফিরিয়ে এনে গুম খুনের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করবে সরকার। 15 বছরের অর্থ পাচারের জবাবদিহি নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ সরকার। তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। সচিব পর্যায়ের বৈঠকে পানিসহ প্রতিটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, জাতীয় নির্বাচনের তারিখ এখনো হয়নি। এ বিষয়ে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত বলে জানান তিনি। যারা ছিল তাদের মধ্যে হচ্ছে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাকে এই যে তার আমলে যে ম্যাস মার্ডার হলো, উনি জুলাই আগস্টে যে 1500 উপরে মানুষের যে হত্যাত্মক মূল নির্দেশদাতা তিনি, তারপরে এর আগে যেগুলো গুম হয়েছে উনি তখন হেড অফ দ্য গভর্নমেন্ট ছিলেন। 5 আগস্টের আগে পরের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্কে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, দুই পক্ষকে তা মেনে নিয়েই সম্পর্ক এগিয়ে নিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা উপদেষ্টার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত। এরপর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। সংকট বাড়ে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ইস্যুতে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার জেরে তলব করা হয় ভারতীয় হাই কমিশনারকে। এমন পরিস্থিতির মধ্যে সোমবার ঢাকায় বসছে দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একে বিশেষ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবত চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। ঢাকার দাবি, সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশই। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন। ঢাকার পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, কোনো তিক্ত বিষয় নিয়ে নয়, আলোচনা হবে বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত সমস্যা ও পানি বণ্টন নিয়ে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। রবিবার একাধিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিশেষ কোনো উদ্যোগ আছে কিনা, জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা নিয়ে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূলে রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা ও দিক নির্দেশনা তুলে ধরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই যে সালামটা পান সহকর্মীবৃন্দ, এটি দলের জন্য পান, কাজেই এই আস্থা ধরে রাখতে হবে। রোববার খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাব শুধু বিএনপির জন্য নয়, দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এটি। স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে, এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। পরে যুক্ত হন বরিশাল এবং রংপুর বিভাগ বিএনপির কর্মশালায়। সেখানে তারেক রহমান বলেন, জনগণের আস্থা ছিল না বলেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখেছিল আওয়ামী লীগ। আপনি আপনার রাজনৈতিক অবস্থানের ফায়দা নিয়ে যদি অন্য কিছুতে মনোনিবেশ করেন, আজ নালে কাল নালে পরশু আপনি ছিটকে যাবেন, আপনার সব পুঁজি ধ্বংস হয়ে যাবে।
স্বৈরাচার হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। 15 বছর বিভিন্নভাবে ক্ষমতায় থেকেছে, বিভিন্নভাবে আত্মসাৎ করে অনেক কিছু গড়ে তোলার চেষ্টা করেছে। আজ কিছু আছে? আজকে তো খুঁজে পান তাদেরকে। মানুষ তাদেরকে ঘৃণা করছে, মানুষ তাদেরকে খেদিয়ে দিয়েছে দেশ থেকে। গ্রহণযোগ্য সুপারিশ পেলে 31 দফায় পরিবর্ধন করতে বিএনপি প্রস্তুত বলেও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন সংগঠন, কোন দল যদি ভালো কিছু প্রস্তাবনা দেয়, অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির নেতারা। সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় না দেয়ার হুঁশিয়ারি তাদের। রবিবার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রায় এসব কথা বলেন বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে লাল সবুজ পতাকা হাতে রাস্তায় হাজারো নেতাকর্মী। রোববার বেলা 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। কাকরাইল, মালিবাগ হয়ে রামপুরে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। পরে দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয় 6 সদস্যের প্রতিনিধি দল। আগ্রাসী মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই। পদযাত্রার আগে সমাবেশে বক্তারা অভিযোগ করেন বাংলাদেশে কর্তৃত্ব করতে চায় ভারত, তবে বিএনপি চায় স্বাধীন রাষ্ট্র স্বাধীনভাবেই চলবে। ছাত্রদলের যদি সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী সর্বাত্মকভাবে প্রস্তুত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বন্ধুত্বের কোন রকমের সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে রাখিনি। আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর শেষ হয় বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচি। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে। আজকের এই কর্মসূচি থেকে নেতারা জানালেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি অতীতেও সোচ্চার ছিল। এখন যে মিথ্যাচার ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে শুধু রাজপথে নয়, যে কোনো কর্মসূচি গ্রহণ করতে প্রস্তুত বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেসবুকে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য সম্প্রচার ঠেকাতে মেটা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে মেটার পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে এই আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, ফেসবুকে ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে কয়েকটি দেশ থেকে এসব প্রচারণা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি ব্যাখ্যা করেন মেটা পরিচালক সিসন্স। বলেন, ফেসবুক ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য তারা সতর্ক থাকেন। মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও সহজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদেশিদের অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে অবৈধ বিদেশিদের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আশ্রয় দেয়া হবে না বলে সাফ জানান তিনি। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে উপদেষ্টা এসব কথা বলেন। বড়দিন ও 31st নাইট উদযাপন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা, পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে বিদেশিরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অবৈধদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানান তিনি। তবে সেই সংখ্যা কত তার তথ্য নেই। যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না।
উপদেষ্টা আরও জানান, সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি, অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31st নাইটে নিরাপত্তা জোরদার থাকবে, বন্ধ থাকবে বার, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চান জনপ্রতিনিধিরা। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের ভোট করার পক্ষে মত দিয়েছেন তারা। এক্ষেত্রে দলীয় প্রতীক না রাখারও দাবি তাদের। সকালে রাজধানীতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব দেন স্থানীয় প্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এই আয়োজন। সংস্কার কমিশনের এই বৈঠকে অংশ নেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। এতে দাবি তোলা হয় নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার। এই সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান প্রতিনিধিরা। এতে দলীয় প্রতীক বাদ দেওয়ার পরামর্শও তাদের। পরিবেশ আসলেই আমরা বলেছি যে নির্বাচনটা স্থানীয় এবং জাতীয় নির্বাচন কিভাবে একসাথে করা যায় বা অল্প সময়ের মধ্যে করা যায় সেটি। স্থানীয় নির্বাচনটা যাতে দ্রুত দেয়, ঠিক আছে। আর হলো আমরা চাই যে ওই যে দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন চাই না। স্থানীয় নির্বাচনগুলোতে কোনো মার্কা থাকবে না, দলীয় কোনো মার্কা থাকবে না। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কার চেয়েছেন প্রতিনিধিরা। এ সময় সংস্কার কমিশনের প্রধান জানান, শেষ দিন পর্যন্ত প্রস্তাবনা নেওয়া হবে, এই মাসের মধ্যেই প্রতিবেদন দেয়া হবে। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। আমরা একদিন পর্যন্ত নেব, কারণ পরিচালিত করার সুযোগ থাকবে আমাদের। আশা করি 31 তারিখের মধ্যে আমরা শেষ করতে চাই। স্থানীয় সরকারকে স্বাধীন ও শক্তিশালী করার দাবিও জানান প্রতিনিধিরা। দাবি করছি না, কোনো প্রস্তাব করছি না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারের বদলে নিপীড়ন আর আশ্রয়ের বদলে নির্যাতন করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রবিবার রাজধানীতে নাগরিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংস্কার চলছে বলেও জানান প্রধান বিচারপতি। এসডিজি বাস্তবায়নে করণীয় নিয়ে সম্মেলনের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে উঠে আসে সুশাসন ও নাগরিক অধিকারের নানা বিষয়। অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার পরিবর্তন হলে শাসন ব্যবস্থার যেন পরিবর্তন না হয়, এজন্য নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তিনি। এ সময় এসডিজি বাস্তবায়নের প্রধান উপদেষ্টার মুখ্য সমন্বয়ক বলেন, বৈষম্য দূর করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু গত 16 বছরে তা অস্বীকার করা হয়েছে। মেধা এবং তাদের যে বিদ্যা তার কোনো স্বীকৃতি ছিল না। একটি জাতিকে পিছনে আটকে রাখার মতো এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এই রকম একটি মেধা এবং বিদ্যার অস্বীকৃতির জায়গা হয়ে উঠেছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যেখানে কারো জীবন জীবিকা বা নিরাপত্তার ক্ষেত্রে কোনো হুমকি আসবে, সেই বিষয়গুলো নিয়ে সোচ্চার হওয়া এবং প্রতিকারের ব্যবস্থা করা। এসডিজির মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা, এবং সেই স্পিরিট নিয়ে আমরা এগোতে চাই। অন্যায় যেখানে হচ্ছে সেটা নিয়ে আমাদের সকলের সোচ্চার হতে হবে। সম্মেলনে দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিগত সরকারের অপতৎপরতা সমালোচনা করেন প্রধান বিচারপতি। আশ্বাস দেন জনমুখী বিচার ব্যবস্থা গড়ে তোলার। দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি যে এই পরিস্থিতি থেকে উত্তরণ কল্পে বিচার বিভাগ কিন্তু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে এক নতুন যাত্রা শুরু করেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পাওয়া সংস্কার বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান বিচারপতি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েক বছরের মতো এবছর 1 জানুয়ারি বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে জানুয়ারি মাসের মধ্যে সব পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে দেরি হচ্ছে, তাই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতেও দেরি হবে। সভায় বিধান রঞ্জন রায় আরও বলেন, 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল
চালু হবে, যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে। এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান। আমাদের বইগুলো কিছুটা পরিমার্জন করতে হয়েছে, সেজন্য আমরা শিডিউল থেকে কিছু পিছিয়েছিলাম। ফলে আমরা এবার অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। চটকদার নানা নামে একের পর এক প্রকল্প আর কর্মসূচি নেওয়া হলেও সুফল মেলেনি আইসিটি খাতে, বরং অর্থনীতির শ্বেতপত্রে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসাবে চিহ্নিত হয়েছে। বিশ্লেষকদের অভিযোগ, ব্যক্তি স্বার্থে নেওয়া হয়েছে হাজার কোটি টাকার তথ্য প্রযুক্তির প্রকল্প। শুরুতে ডিজিটাল, পরে স্মার্ট বাংলাদেশের নামে একের পর এক প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। আইসিটি বিভাগের তথ্য মতে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 55টি প্রকল্প হাতে নেওয়া হয়। ব্যয় ধরা হয় প্রায় 28,000 কোটি টাকা, আর 34টি কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয় 173 কোটি টাকা। ব্যয়বহুল প্রকল্প আর কর্মসূচি হাতে নেওয়া হলেও মেলেনি সুফল। তার প্রমাণ আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 170টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 129তম। অর্থনীতির শ্বেতপত্র কমিটি আইসিটিকে দুর্নীতির অন্যতম খাত হিসেবে চিহ্নিত করেছে। তারা আইসিটি খাতের একটি প্রকল্পকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে, যেটিতে 521 কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও খরচ করা হয় 774 কোটি টাকা। প্রযুক্তি বিশ্লেষকদের অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই বড় বড় প্রকল্প পাশ করা হয়েছে, সুযোগ করে দেয়া হয়েছে বড় দুর্নীতির। কেনাকাটার ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। আরেকটা যেটা দুর্নীতি বলবো, যে আমরা অনেক প্রজেক্ট করা হয়েছে বা অনেক সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যেগুলোতে আসলে প্রয়োজনীয়তা বিবেচনা না করে প্রজেক্ট করার জন্যই একটা প্রজেক্ট করা হয়েছে। হাইটেকগুলোর কথা বলে সেখানে যাতায়াতটাকে সসাধ্য হয়েছে, সেখানে কর্মসংস্থান সুযোগ তৈরি করে মানুষকে চাকরি করতে যেতে আগ্রহী হচ্ছে। আমরা তো রাজনীতি, আমলাতন্ত্র, ব্যবসা, এর পাশাপাশি আবার পরিবারতন্ত্র যুক্ত হয়ে বিষয়টা একেবারে ব্যাপকভাবে কুক্ষিগত করা হয়েছিল। পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পগুলোকে বাদ দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। কিছু প্রকল্প থাকবে যেগুলো হয়তো চালিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু কিছু কিছু থাকবে সেটা যে উদ্দেশ্য হয়েছে সেটাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না হয় বা প্রয়োজন না হয়, তাহলে সেটাকে অন্য পারপাসে ব্যবহার করা যেতে পারে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের অবকাঠামো উন্নয়ন জনিত বিষয়গুলো আছে। কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ থাকতে পারে। আইসিটি খাতে দুর্নীতি ও অপচয় রোধে সৎ ও দক্ষ ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 529 জনে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে সারা দেশে 596 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে 228 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছরের 8 ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 96,228 জন। এর মধ্যে 63.1% পুরুষ ও 36.9% নারী। 24 ঘন্টায় 765 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর এ নিয়ে চলতি বছরে মোট 93,467 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। গৃহকর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কর্মজীবী নারী ও গৃহকর্মী জাতীয় ফোরাম বাংলাদেশ। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গৃহকর্মী সম্মেলনে বক্তারা দাবি করেন, সারা দেশে বর্তমানে অন্তত 40 লাখ গৃহকর্মী আছে। 2 দশকে নির্যাতনের শিকার হয়েছে হাজার হাজার গৃহকর্মী, অনেককে হত্যাও করা হয়েছে। সেসবের বিচার বেশিরভাগ ক্ষেত্রেই পাননি তারা। গৃহশ্রমিকদের মূল্যায়ন না করায় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ বক্তাদের। সুরক্ষা আইন না থাকায় সহিংসতা বাড়ছে বলেও অভিযোগ করে তাদের দাবি, অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত ও আইন পাশ করতে হবে। মানুষের বাসায়, অন্যের বাসায় কাজ করছে, কিন্তু সে তো লাশ হয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য সে আসে নাই। তাহলে কেন আমরা এই বারবার এই লাশ দেখছি? কেন আমরা বারবার এই আত্মনাদ শুনছি? গৃহকর্মী, গৃহকর্তা একসাথে বসতে হবে, সবার দাবি সবাইকে বলতে হবে, তাহলেই সমাধান হবে।
রাজধানীর ধানমন্ডিতে শিক্ষার্থী শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, সাদেক খান সহ 4 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয়। মামলার অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সৈকত, ডিএসসিসির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এর আগে আসামিদের আদালতে নেওয়া হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে তিনি জানান, 5 আগস্ট সরকারের পতনের পর বিকালে আসামিদের সরাসরি ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর মানিক আওয়ামী লীগের কেউ নন বলে জানান। আসামিদের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। এই মামলার অগ্রগতির স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে প্রয়োজন, তিনি তার জন্য 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পর তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তারাও রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেছেন। তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। শুধু ভারত নয়, চীন, রাশিয়ার গণমাধ্যমেও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা রাজনৈতিক বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে দাবি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের। সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। রাজধানীর গুলশানে ঢাকা ট্রিবিউনের আয়োজনে এবং নরওয়ের দূতাবাসের সহায়তায় সেমিনারে নতুন বাংলাদেশের অর্জন, চ্যালেঞ্জ এবং আগামীর পথচলা নিয়ে আলোচনায় অংশ নেন উন্নয়নকর্মী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, দূতাবাস কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের 4 মাসের কাজের মূল্যায়নে বেশি আলোচনা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে 2010টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তথ্য এলেও এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একে অলস সাংবাদিকতা হিসেবে মন্তব্য করে বলেন, বিভিন্ন দেশেই এ নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে। একটি বিশাল ভুল তথ্য প্রচার অভিযান চলছে, আপনারা দেখেছেন। যেমন আমরা প্রথমে দেখেছিলাম, ভুল তথ্য প্রচার অভিযান শুধু ভারত থেকেই নয়, কিছু অংশ চীন ও রাশিয়ার দিক থেকেও চলছে। কিন্তু এটি আরও বেশি ভারতীয় মিডিয়া থেকে আসছে বলে মনে হচ্ছে। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মনীন্দ্র কুমার নাথ দাবি করেন, দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে বড় প্রশ্ন এখনো নিরাপত্তা। সাম্প্রদায়িক হামলাকে রাজনৈতিক আখ্যা দেওয়ার অভিযোগ করেন তিনি। প্রথমেই উনি বলেছেন, আমরা উই আর ওয়ান ফ্যামিলি, কিন্তু আমরা আজকে 3-4 মাসের মধ্যেই সেই জিনিস, সেই শব্দটির উপরে আস্থা রাখতে আর আমরা পারছি না। ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি যদি ঘটনাকে প্রশ্রয় দেই, কিন্তু তাতে তো আমি আগাতে পারবো না। আমাকে যদি এগুতে হয়, এগুলিকে অ্যাড্রেস করতে হবে। আপনি এগুলি অ্যাড্রেস না করে কি ধরনের সুন্দর বাংলাদেশ দেখবেন? এগুলি রাজনৈতিক বলে উড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গাতে ঘটছে সেই ঘটনাগুলিকে অ্যাড্রেস না করা, বিচারের আওতায় না নেওয়া, সেগুলি তো হওয়া দরকার। অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে। অংশগ্রহণমূলক দেশ গড়তে হলে সেসব দলের বিষয় বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা, কারণ উচ্চ মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ব্যাংক আমানতের সুদ। বর্তমানে আমানতে গড় সুদ হার 10%, যেখানে মূল্যস্ফীতি 11%-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আমানতের সুদের চেয়ে মূল্যস্ফীতি বাড়তি থাকলে সঞ্চয়ের প্রবণতা কমবে। এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। চাকরির জমানো টাকা ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রেখেছিলেন জিয়াউল হক। সঞ্চয়ের টাকার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল তিনি। তবে মূল্যস্ফীতির চাপে খরচ বাড়লেও তার আমানতের প্রকৃত মূল্য দিন দিন কমে যাচ্ছে। মূল্যস্ফীতির কারণে এটা তো আমাদের বললাম যে প্রোটিনটা কমে গেছে। আমাদের আগে যেমন মাছ খাইতে ভালো খাইতে পারতাম, এখন সেটা কমাইতে হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ায় নভেম্বর মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় 11.38%। যদিও খাদ্যে এই মূল্যস্ফীতি ছাড়িয়েছে 13.8%। অন্যদিকে জমানো টাকার বিপরীতে গড়ে 9% কম সুদ দিচ্ছে ব্যাংকগুলো। তাই ব্যাংকের সঞ্চয় তো দূরের কথা, উল্টো জমানো টাকা ভেঙে সংসার চালাচ্ছেন কেউ কেউ। আমরা যে আমানতটা আছে, এই আমানতও এখন আমরা ভাঙার পথে। এই আমানত ভাঙিয়া আমরা এখন
নিজের জীবন নির্ভর করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। কিছু সঞ্চয় ভেঙে আমাকে হয়তো চলতে হতে পারে। তো যাই হোক, আমি আসলে খুব স্বস্তিতে নেই। সেই পেনশনের টাকা দিয়ে তো আমার সংসার চলে না। আমার তো কোনো যদি সোর্স থাকে বা আমার কোনো ডিপোজিট থাকে কোথাও, সেটাতে তো আমার চলতে হবে, তো আমাকে তো বাঁচতে হবে। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতির তুলনায় ব্যাংক আমানতের মুনাফা কম হলে টাকা রাখার প্রবণতা কমবে। তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি কমানোর জোর বাংলাদেশ ব্যাংকের। আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে, এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের 2025 সালের মধ্যে আমরা হয়তো 10 এবং 2026 সালে গিয়ে আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছবো। কাগজে কলমে কিন্তু সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু সেই পাওয়ার মধ্যে তো কিছু নাই, কারণ সেই পাওয়ার দেশে ইনফ্লেশনের মধ্যে তো সেটা চলে গেছে। তো সুতরাং সবসময়ই ডিপোজিট রেট অফ ইন্টারেস্ট মাস্ট বি হায়ার দেন ইনফ্লেশন রেট, ওইটাকে আমরা বলি রিয়েল রেট অফ ইন্টারেস্ট। এমনিতেই দুর্বল ব্যাংকগুলোতে তারল্য সংকট তীব্র। আমানতের প্রবৃদ্ধি কমে গেলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে। এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।